সাবেক গভর্নর কোমো, যিনি কিছুদিন আগে মামদানির কাছে পরাজিত হয়েছেন, তিনি গতকালকে উনি ডিক্লেয়ার করেছেন যে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে উনি নভেম্বরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা প্রত্যক্ষভাবে আপনার কোমোকে সাপোর্ট করেছেন, বলেছেন যে যদি মামদানিকে হারানোর যদি ভালো চান্স থাকে সেটা একমাত্র কোমরে আছে। নিউ ইয়র্ক সিটি কিন্তু নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে, এবং প্রত্যেকটা রুলস কিন্তু আপনার স্টেট থেকে পাশ হয়ে নিউ ইয়র্ক সিটি এটা আসে। তারপরে এবং যেটা বললাম যে প্রত্যেকটা রুলসে বেশিরভাগই হলো যে আপনার আলবানি থেকে হয়, স্টেট বেস। নিউ ইয়র্ক সিটির আসলে তেমন কোনো রুলস, নতুন কোনো রুলস করে এটা ইমপ্লিমেন্ট করা, এটা আসলে এটা সম্ভব না। নিউ ইয়র্ক সিটিতে জনসাধারণের মানে নিউ ইয়র্কার যারা রয়েছে তাদের খুব কমন কিছু সমস্যা রয়েছে, সেটা সাবওয়ের নিরাপত্তা হোক, অন্যান্য নিরাপত্তা জনিত বিষয় আছে, হাউজিং এর বিষয় রয়েছে, অভিবাসীদের বিষয়গুলো রয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে আসলে এই সমস্যাগুলো আসলে কার পক্ষে সমাধান করা সহজ হবে, কোমো না মামদানি? নিউ ইয়র্কের মেয়র কে হবেন এটা নিয়ে বেশ জটিল অঙ্কের কথা বলছিলাম। ডেমোক্রেটদের জন্য অঙ্কটা আসলে কতটা জটিল, আপনারা কি হিসাব মেলাচ্ছেন? আসলে ডেমোক্রেটদের জন্য এটা আমি বলি এটা তেমন জটিল না। কারণ হলো যে আপনার নভেম্বরে যে ইলেকশনটা হবে এটা শুধু যে ডেমোক্রেটদের হবে না, আপনার ডেমোক্রেটদেরকে রিপাবলিকানরা ভোট দিতে পারবে, আবার যারা ইন্ডিপেন্ডেন্ট আছে তারাও ভোট দিতে পারবে। তো নভেম্বরের ইলেকশনটা আসলে গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে সাবেক গভর্নর কোমো, যিনি কিছুদিন আগে মামদানির কাছে পরাজিত হয়েছেন, তিনি গতকালকে উনি ডিক্লেয়ার করেছেন যে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে উনি নভেম্বরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এটার পরে দেখলাম যে আপনার মোটামুটি রাজনীতিতে আবার মানে ভিন্ন একটা মাত্রা যোগ হয়েছে। আবার আজকে দেখলাম যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা প্রত্যক্ষভাবে আপনার কোমোকে সাপোর্ট করেছেন, বলেছেন যে যদি মামদানিকে হারানোর যদি ভালো চান্স থাকে সেটা একমাত্র কোমরে আছে। এখন আমাদের আসলে আরো কয়েকদিন ওয়েট করতে হবে যে আসলে এটা কি ইনসাইড কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা ট্রাম্প কিংবা রিপাবলিকান পার্টির সাথে, যে মামদানিকে ঠেকানোর জন্য কোমোকে আবার মাঠে নামানো হয়েছে। তো এটা আমরা কয়েকদিন ওয়েট করতে হবে। এর আগে আমরা এরিক অ্যাডামসের ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি দেখেছিলাম, এখন যদি কুমোর ক্ষেত্রে এরকম পরিস্থিতি হয়, ডেমোক্রেটদের বড় বড় জায়গা থেকে বড় বড় নেতারা কি আসলে হাতছাড়া হয়ে যাচ্ছে? তা আসলে এই মেয়র ইলেকশনের আগে মামদানি কিন্তু তেমন কোনো বড় নেতা ছিলেন না বলে আমরা জানি। তিনি একটি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্ট করেছেন। হ্যাঁ, ওকে। আসলে কোমর ব্যাপারটা আসলে যে জিনিসটা হলো যে আসলে কোমোকে কিন্তু আপনার যতটুকু না কোমো নিজে মেয়র হওয়ার জন্য এই এখন নভেম্বরে নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন, এর থেকে বড় কথা হলো যে এখানকার যে বিলিয়নিয়াররা আছেন, যারা পয়সাওয়ালা আছেন, ওরাই কিন্তু ওকে জোর করে মাঠে নামিয়েছেন। আর একটা জিনিস হলো আপনার এখন মামদানিকে আপনার বিট দেওয়ার জন্য একমাত্র কোমোই হলো যে আমি বলবো যে বেটার প্রার্থী। মানে কারণ হলো যে আপনার এরিক অ্যাডামসের আপনারা জানেন যে ওনার জনপ্রিয়তা একেবারে 10%-এরও নিচে। আর রিপাবলিকান যে প্রার্থী আছেন আসলে ওনার পক্ষে মামদানিকে বিট দেওয়াটা আসলে সম্ভব হবে না। তো এই জন্যই আসলে এখন যেটা বললাম যে আমরা আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, যে আমরা দেখব যে কোমোর পিছনে কে কে গিয়ে দাঁড়ায়। কারণ মামদানির সাথে কিন্তু এই সপ্তাহে আমরা যেটুকু শুনেছি যে ডেমোক্রেটিক পার্টির এখন যারা ওয়াশিংটন বেজ নেতা, বিশেষ করে আমাদের হাকিম জেফরি, ওনার সাথে এই সপ্তাহে মিটিং আছে। এবং হাকিম জেফরির সাথে যখন মিটিং আছে আমরা ধারণা করতে পারছি হয়তো আমাদের যে মাইনরিটি লিডার চাক শুমার, ওনার সাথে হয়তো খুব দ্রুতই বসবেন এবং দেখব যে পার্টির উপর মহল থেকে কি ধরনের নির্দেশনা আসে, সেটা আমাদেরকে একটু সেটার জন্য কয়েকদিন ওয়েট করতে হবে। জি, কুমোর ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়ানোর পেছনে আপনার কি মনে হয় যে রিপাবলিকানদের কোনো হাত থাকতে পারে? আমি বলবো এটা এটা মিক্সড, শুধু যে রিপাবলিকান তা না। আপনারা জানেন যে রিপাবলিকান প্রচুর বিলিয়নিয়ার আছে নিউ ইয়র্ক না, শুধু নিউ ইয়র্কের বাইরেও। সবাই চাচ্ছে না যে আসলে জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হোক। কারণ এখানে অনেক শুধু যে আসলে ব্যবসা মানে ব্যবসায়ী না, এখানে আসলে অনেক রেশিয়াল গ্রুপ আছে, বিশেষ করে জুইশ একটা গ্রুপ তো অবশ্যই আছে, তারপরে হোয়াইট
পপুলেশন, বেশিরভাগ হোয়াইট পপুলেশনই চাচ্ছে না যে আপনার জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হোক, কারণ ওরা মনে করে যে আপনার ওরা আসলে এই এই কমিউনিটিগুলি আসলে কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট ওদেরকে কিন্তু অনেকটা থার্ড ক্লাস নাগরিক হিসেবেই ট্রিট করে, কিন্তু যদিও এটা ওপেন কখনো বলেনি, কিন্তু ওদের আচার আচরণে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আপনি যখন চাকরির জন্য যাবেন তখন আপনি এগুলি উপলব্ধি করবেন। কিন্তু এখন দেখতে পেলাম যে আসলে আপনার ডেমোক্রেটিক যে প্রাইমারিটা হয়ে গেল গত 24 তারিখ, এরপরের থেকে দেখলাম যে এটা আসলে আরো প্রকট আকার ধারণ করছে। তো যেটা বললাম যে আমাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে, দেখবো যে আমরা যে কোমোকে কারা সাপোর্ট করে, যে নভেম্বরে উনি যে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন, উনি কিন্তু ডেমোক্রেটের একজন বড় নেতাই ছিলেন। তো এখন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে উনি কাদের সমর্থন পান সেটা আমাদের দেখার বিষয়। তবে ইতিমধ্যে যারা কোমোকে সাপোর্ট করেছিলেন আগে, বিশেষ করে প্রাইমারিতে, ওদের অনেকেই কিন্তু ইতিমধ্যে জোরান মামদানির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। আজকে দেখলাম যে নিউ ইয়র্ক স্টেটের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিয়ন ডিসি 37, ডিস্ট্রিক্ট কাউন্সিল 37, ওনারা আগেও এন্ডোর্স করেছেন, কিন্তু আজকেও দেখলাম যে ওদের জোরালো সমর্থন ব্যক্ত করেছেন। ওদের ওভার 200,000 এমপ্লয়িজ আছে। তো এটা আসলে একটা বড় এন্ডোর্সমেন্ট। এছাড়া হিস্প্যানিক কমিউনিটির যে কংগ্রেসম্যান আছেন, উনিও 2-3 দিন আগে এন্ডোর্স করেছেন, এবং হোটেল ট্রেড ইউনিয়ন হতে শুরু করে টিচার্স ইউনিয়ন সবাই কিন্তু মামদানির পক্ষে নেমেছেন। তো যেটা বললাম যে আমাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে, আমাদের দেখতে হবে যে কোমর পিছনে আসলে কারা গিয়ে দাঁড়ায়। ডেমোক্রেট দলের কি সিদ্ধান্ত হবে নির্বাচন? অ্যাকচুয়ালি এটা যেটা বললাম যে আপনার আমাদের হাকিম জেফরি এবং চাক সুমারের সাথে তো অবশ্যই একটা মিটিং হবে, তারপরে নিউ ইয়র্ক স্টেট যে ডেমোক্রেটিক পার্টি আছে ওদের সাথেও মিটিং হবে। কিন্তু আমি একজন ডেমোক্রেট হিসাবে আসলে আমি এটা কোনোভাবেই সমর্থন করি না, কারণ একজন প্রার্থী সে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে, এখন অনেকে বলার চেষ্টা করতেছে যে প্রাইমারিতে অনলি 13% ভোট পড়েছে, কিন্তু 13% ভোট পড়লো এটা কিন্তু তারা কিন্তু ভোট দিতে গিয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে, যে কিনা নভেম্বরের মূল নির্বাচনে পার্টির ক্যান্ডিডেট হিসেবে ওখানে রিপাবলিকানদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আমি চাই আসলে এটা পার্টির সমর্থনটা জোরান মামদানির পাওয়া উচিত, কারণ সে জনগণের ম্যান্ডেটে সে প্রাইমারিতে উত্তীর্ণ হয়েছিল। অনেকে অভিযোগ করে থাকেন যে ডেমোক্রেট দলের নিজস্ব বেশ কিছু এজেন্ডা রয়েছে যেটা আসলে জোরহান মামদানিকে দিয়ে সার্ভ করা সম্ভব না, সেই ক্ষেত্রে হয়তো বা ডেমোক্রেট থেকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা জোরহান মামদানি পাবেন না। আপনি কতটা একমত? এটা আমি অবশ্যই একমত। অনেকগুলি আইডিয়া আসলে আমারও জোহরান মামদানির যে নির্বাচনী এজেন্ডা ছিল, আমি অনেকগুলি একমত না, কারণ হলো অনেকগুলি আমার কাছে মনে হয় যেন এটা আসলে অনেকটা অসম্ভব। হয়তো আমাদের সবারই জিনিসটা ভাল লাগে শুনতে যে উনি অনেক কিছু দিবেন, কিন্তু আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত এবং ওনার 4 বছরে উনি কতটুকু দিতে পারবেন। এবং আরেকটা জিনিস হলো আসলে নিউ ইয়র্ক সিটি কিন্তু নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে, এবং প্রত্যেকটা রুলস কিন্তু আপনার স্টেট থেকে পাস হয়ে নিউ ইয়র্ক সিটি তে এটা আসে। তারপরে এবং যেটা বললাম যে প্রত্যেকটা রুলসে বেশিরভাগই হলো যে আপনার আলবানি থেকে হয়, স্টেট বেস। নিউ ইয়র্ক সিটির আসলে তেমন কোনো রুলস, নতুন কোনো রুলস করে এটা ইমপ্লিমেন্ট করা এটা আসলে এটা সম্ভব না। তো যেটা বললাম যে আমি অনেকগুলি এর সাথে আমি দ্বিমত, কিন্তু এবং ডেমোক্রেটিক পার্টির যে অ্যাকচুয়ালি শুধু ডেমোক্রেট না, আসলে রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু ভাগ আছে, একজন একেবারে ডানপন্থী এবং আরেকটা হলো যে আপনার একটু সেন্ট্রিস্ট। এবং আমাদের যে ডেমোক্রেটিক পার্টি ওদেরও কিন্তু দুইটা ভাগ, একটা হলো একেবারে বামপন্থী যেটা আমাদের বার্নি স্যান্ডার্স, এওসি এবং জোরান মামদানি, এবং যারা সেন্ট্রিস্ট ওদের সাথে কিন্তু আসলে একটু বলবো যে আমাদের মত পার্থক্য আছে। এখন আমাদের দেখার বিষয়। এবং আরেকটা জিনিস বলে রাখি, জোরান মামদানির যে আইডিয়াগুলি দিয়ে উনি কিন্তু প্রাইমারিতে অবতীর্ণ হয়েছেন, ওনাকে কিন্তু যে নভেম্বরে ওনাকে পাশ করতে গেলে ওনাকে কিন্তু অনেক কাটছাট দিয়ে কিন্তু পার্টির সাথে, কিংবা হাকিম জেফরি বলি, নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক পার্টি বলি এবং চাকসুমার বলি, ওদের সাথে কিন্তু একটা নেগোসিয়েশন আসতে হবে। তা না হলে কিন্তু উনি এদের সমর্থন না পেলে কিন্তু ওনার জন্য একটু কষ্টসাধ্য হবে। যাই হোক, আমরা আশাবাদী সামনের দিনগুলোতে আসলে যিনি
দায়িত্বে আসুক না কেন নিউ ইয়র্ক সিটিতে, তিনি আসলে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। নিউ ইয়র্ক সিটির একদম এই বিষয় নিয়ে আসলে শেষ প্রশ্ন করব। নিউ ইয়র্ক সিটিতে জনসাধারণের মানে নিউ ইয়র্কার যারা রয়েছে তাদের খুব কমন কিছু সমস্যা রয়েছে, সেটা সাবওয়ের নিরাপত্তা হোক, অন্যান্য নিরাপত্তা জনিত বিষয় আছে, হাউজিং এর বিষয় রয়েছে, অভিবাসীদের বিষয়গুলো রয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে আসলে এই সমস্যাগুলো আসলে কার পক্ষে সমাধান করা সহজ হবে, কুমু না মামদানি? কারণ মামদানিকে অনেক কিছুর সাথে লড়াই করতে হবে এগুলো সমাধানে। যদি বলি আপনাকে অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি, এটা অবশ্যই কোমো এদিক থেকে এগিয়ে থাকবে, কারণ আপনারা জানেন যে উনি 12 বছরেরও অধিক নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিল। এর আগে উনি কিন্তু যে ক্লিনটনের আমলে হাউজিং অথরিটির উনি সেক্রেটারি ছিল, এর আগে উনি ইয়েতে ছিল আমাদের নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল ছিল। ওনার অভিজ্ঞতার বলবো যে কোনো জুরি কম নেই, কিন্তু এখন আসলে অনেক সময় অভিজ্ঞতা কিন্তু সেভাবে আপনার ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। এখন যেটা বললাম যে মানুষ চায় নতুন কিছু, এবং তার উপরে ভিত্তি করে আর কি সবাই আপনার মামদানিকে ভোট দিয়েছে, এবং অনেক সময় কিন্তু নতুনরাও ভালো করে। একেবারে যে সব ব্যাপারে যে অভিজ্ঞতা আসলে দরকার, কিছু কিছু ক্ষেত্রে দরকার, কিন্তু যে আবার যে অভিজ্ঞতা না হলে যে আসলে কাজ করতে পারে না তেমনটি কিন্তু নয়। আমরা দেখেছি অনেক ভালো ভালো, বিশেষ করে এই ওসির কথা যদি বলি, উনি কিন্তু ওয়াশিংটনে খুব ভালো করছেন। যেই কমিটিগুলিতে উনি আছেন, বিশেষ করে হাউস ওভারসাইট কমিটিতে, ওনার কিন্তু তেমন অভিজ্ঞতা ছিল না। উনি কিন্তু একজন বারটেন্ডার হিসেবে কিন্তু কংগ্রেস ওমেন নির্বাচিত হয়েছিলেন। তো এখন আমাদের দেখার বিষয় আসলে অভিজ্ঞতা তো একটি ব্যাপার আছেই, কিন্তু আমাদের যে নিউ ইয়র্কের যেই ভোটার আছেন, যারা জনগণ আছেন, ওরা কোনটাকে বেশি প্রাধান্য দেন? কি অভিজ্ঞতাকে দিবেন, নাকি আপনার যেই আমাদের যেই জোরান মামদানির যে কিছু নতুন আইডিয়া, যারা জনগণের জন্য বিশেষ করে বাসস্থান, তারপরে আপনার যেই চাইল্ড কেয়ার বলি, তারপরে আপনার এই আপনার বিভিন্ন যেই সাবওয়ের যে ক্রাইমের কথাগুলি বললেন, এবং যেই আরেকটা বলা হয়েছে যে আপনার নিউ ইয়র্কের 5 বড়তে উনি 5টা সিটি ওন সুপার মার্কেট দিবেন। এখন আমাদের দেখার বিষয় আসলে ভোটাররা কোনটাকে বেশি প্রাধান্য দেন, অভিজ্ঞতাকে নাকি আপনার তাদের যে দৈনন্দিন যে সুবিধাগুলি মামদানি দিবেন বলে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেটাকে তারা আসলে তাদের আমলে নেয়। জি, আমি একটু বিগ বিউটিফুল বিল নিয়ে আসতে চাই। সম্প্রতি এটি বেশ আলোচনায় রয়েছে। সম্প্রতি একটি জরিপ হয়েছে এবং সেই জরিপে দেখা গেছে 50% বেশি মানুষ আসলে এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এপ্রিল মাসে একটি জরিপ হয়েছিল, তখন আসলে জরিপে যতজন মানুষ এই বিলের বিরুদ্ধে ছিল, এখন তার থেকে আরো 10% মানুষ বেড়েছে, অর্থাৎ আরো 10% কম জনপ্রিয়তা পেয়েছে এই বিলটি। অনেক বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই বিল আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, স্বাস্থ্য খাতে কাটছাঁট এবং অভিবাসী বিতাড়নের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এখন ট্রাম্প যেটি করছেন, তার কট্টর সমর্থকদেরকে তিনি আরো বেশি অ্যাক্টিভ করার জন্য অনেক কালচারাল বিষয়গুলো তিনি নিয়ে আসছেন। অভিবাসন বিরোধী যে অভিযান রয়েছে সেটিকে তিনি বাড়াচ্ছেন। ট্রান্সজেন্ডার ইস্যুটাকেও তিনি সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু এই যে জনপ্রিয়তা কমলো বিগ বিউটিফুল বিলের এবং নানান রকম ভোগান্তি সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হলো, এটাকে সামনের দিনগুলোতে ডেমোক্রেটরা আসলে কিভাবে কাজে লাগাবেন, কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে অবশ্যই আপনার ডেমোক্রেটিক পার্টির, আমি গতকালকে দেখলাম যে আমাদের যে কংগ্রেসের মাইনরিটি লিডার হাকিম জেফরি, ওনার প্রেস কনফারেন্সে উনি এই বিগ বিউটিফুল নিয়ে কথা বলেছেন, এবং কিভাবে যে আগামী যেই মিড টার্ম ইলেকশন হবে, কিভাবে এই বিগ যে বিউটিফুল বিলের যেই লুফলগুলি আছে, যেটা আপনার বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, ওরা কিভাবে সাফার করবে, এই জিনিসগুলি উনি বলেছেন। যে এটা মোটামুটি ওনারা নিশ্চিত যে আপনার মিড টার্মে আপনার ডেমোক্রেটরা জয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং ওরা যে বিলের এগুলিকে কিভাবে আরো মানুষের কাছে পাবলিসাইজ করা যায়, যে কিভাবে এফেক্ট হবে, সেগুলি নিয়ে ওরা কাজ করছেন। আর আরেকটা জিনিস দেখলাম যে ট্রাম্প কিন্তু মোটামুটি উনি বুঝতে পেরেছেন যে বিলটা খুবই অজনপ্রিয়, এবং তার জন্যই আমি আজকে দেখতে পেলাম যে টেক্সাসে আপনারা জানেন কয়েকদিন আগে একটি ভয়াবহ বন্যা হয়েছে, এবং এই বন্যার বিষয়ে আপনার ওখানে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে গভর্নর, এবং এই অ্যাসেম্বলিকে কাজে লাগিয়ে আপনার ওরা চেষ্টা করছে যে টেক্সাসে যেই রিডিস্ট্রিক্টিং এ, আপনারা জানেন যে রিডিস্ট্রিক্টিং হইলো গিয়ে আদমশুমারি সেন্সাসের পরেই, কিন্তু ওনারা একটা স্পেশাল বিল আনছে ওখানে, এবং চেষ্টা করছে যে আপনার যেই
কংগ্রেসের যে বাউন্ডারিগুলি আছে এগুলিকে কিভাবে আপনার রিডিস্ট্রিক্টিং করে এটাকে রিমোডিফাই করে কিভাবে রিপাবলিকানদের আসন বাড়ানো যায়, যদি ওখানে 5টা আসন বাড়ানো যায় তাহলে, এবং অন্যান্য আরো 2 স্টেট থেকে যদি 1-2টা আসনকে যদি কোনোভাবে ওনারা ম্যানেজ করতে পারে রিডিস্ট্রিক্টিং করে, তাহলে ওনারা ধারণা করছেন যে আপনার মিড টার্মে ওনাদের যেই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ তা এটা কিভাবে রক্ষা করা যায়। তার মানে আপনার যে বিলটা যে আসলে খুবই আনপপুলার, এটা মানুষের ভোগান্তি হবে, এই জন্য এটা বুঝতে পেরেই কিন্তু এখন আপনার যেটা বললাম যে টেক্সাসে আসন পুনর্বিন্যাসের একটা চেষ্টা চলছে। সেক্ষেত্রে ডেমোক্রেটরা কি করবেন? যেটা বললাম যে ডেমোক্রেটরা আমি যেটু বুঝলাম যে আপনার যে ওরা খুবই আশাবাদী, এবং আপনারা যদি বিভিন্ন পলিটিক্যাল কমেন্টেটরের অ্যাসেসমেন্ট যদি দেখতে পারেন যে আপনার সবাই ধারণা করছে যে আপনার এই বিলের নেগেটিভ ইফেক্টের কারণে ডেমোক্রেটরা যদি আসলে ভোটারদেরকে বুঝাতে সমর্থ হয় যে কি কি কারণে আপনার কিভাবে আপনার এই বিলের কারণে মানুষ এফেক্টেড হবে, বিশেষ করে তাদের যে মেডিকেয়ার স্বাস্থ্যসেবা এবং আপনার যেই স্ন্যাপ বেনিফিটগুলি যে সমস্ত আপনার সিনিয়র সিটিজেনরা ভোগ করতো, এবং এটা কিভাবে তাদের দৈনন্দিন লাইফে এটাকে আপনার করবে, সমস্যার সৃষ্টি করবে, এটাকে যত বেশি ভোটারদের কাছে এটাকে পৌঁছাতে পারবে আমার মনে হয় ততই আপনার ডেমোক্রেটরা মিড টার্মে ভালো করবে বলে আমি আশা করছি। জি, আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ প্রশ্ন আপনাকে করব, ডেমোক্রেটদের সামনের দিকে প্রচারণা, জনসংযোগ কিংবা সাধারণ মানুষের কাছে যাওয়ার যে পলিসি, এর আগে নির্বাচনগুলোতে আমরা দেখেছি বেশ পলিসিগত বেশ কিছু ভুল উঠে এসেছিল কিংবা সমালোচিত হয়েছিল। আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কিনা, নতুন কোনো পলিসি কিংবা নতুন কোনো চিন্তা ভাবনা? এখন আসলে সত্যি কথা বলতে যে এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির কোন প্রমিনেন্ট ফিগার ফেস বলি আপনার, মানে যেটাকে বলে বাংলা যদি বলি ভাইরাল, কারণ ওই তেমন কোনো ফেস নাই। এখন আমাদের আসলে অপেক্ষা করতে হয় সিনেটে চাকসুমার কি বলেন এবং কংগ্রেসে হাকিম জেফরি কি বলেন, ওইটার জন্য ওয়েট করতে হয়। ডেমোক্রেটিক পার্টির আমার মনে হয় মিড টার্মের পরে বোঝা যাবে যে যদি নতুন কোনো ফেস আমরা দেখতে পাই। আর আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যেটাই বলেন সেটাই ভাইরাল হয়, তো উনি যেগুলি বলেন আসলে অনেক কিছুই বাস্তবসম্মত নয়, কিন্তু উনি আলোচনায় থাকার জন্য সত্য মিথ্যা যেভাবে পারেন, মানে যেটা বললে বেশি আপনার প্রচার হবে উনি ওগুলি বলার চেষ্টা করেন। সেই হিসাবে কিন্তু আমি ডেমোক্রেটিক পার্টি কিংবা ডেমোক্রেটিক যেই কংগ্রেসে যারা আছেন আমি এখনো পর্যন্ত তেমন কাউকে সেভাবে লক্ষ্য করছি না, এবং মাঝে মাঝে আমি দেখি যে সিনেটে বার্নি স্যান্ডার্স কিছু বলেন যেটা আপনার মানুষ পছন্দ করে। আবার কয়েকদিন আগে যে আমাদের হাকিম জেফরি উনি রেকর্ড সৃষ্টি করেছেন যে কংগ্রেসের ফ্লোরে আপনার সবচাইতে লংগেস্ট স্পিচ দিয়েছেন যে এই বিগ বিউটিফুল নিয়ে, এটাকে ক্রিটিসাইজ করে। তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আপনার এই ডিসেম্বরের পরে যে যখন মিড টার্মের একটা আবহাওয়া শুরু হবে তখনই আমরা দেখতে পারবো আসলে ডেমোক্রেটিক পার্টি থেকে কে আসেন এবং কিভাবে যে আপনার যে বিল হইতে শুরু করে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সমালোচনাগুলি এবং যেই মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলি কিভাবে আপনার প্রচার করেন সেটা আমরা দেখতে পাবো। জি, আহনাফ আলম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।